কুৎসিত উইক আমায় দেখানো হলো। আমি সেই উইকটা পরে আমি বললাম না, ক্লোজে কিছু নিস না, এই আমার গোদা হাতির মতো লাগছে। তারপরে মাথায় মনে হচ্ছে এটা ঘুটে দিয়েছিস। একজন দুঃসম্পর্কের স্ত্রী রয়েছে, সে গার্গী এই চরিত্রটা করেছে। অসাধারণ লেগেছে, দুঃসম্পর্কের স্ত্রী, দুঃসম্পর্কের স্বামী। আমি একবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম একটা ছবি, খুব খারাপ ছবি, সৌমিত্র বললো দেখ এইটাই হচ্ছে আমার ওয়ার্কশপ, যেখানটায় আমি এই জায়গাটার মধ্যে থেকে এই গিভেন সার্কামস্টান্সেসে যতটা ভালো করা যায় আমার দিক থেকে আমি কোনো খামতি রাখি না। এখন যদি নৈনিতাল আপনারা যান, সেই নৈনিতাল একেবারে লন্ডভন্ড, তার কারণ সেখানে ঘটে গিয়েছে বলরাম কাণ্ড। আর যিনি ঘটিয়েছেন, কিশোর আমাদের সঙ্গে রয়েছেন। ও সরি, কিশোর তো নয়, রনিদা রয়েছেন, রজতাভ দত্ত রয়েছেন। কিশোর বলেই আমি ইন্ট্রোডিউস করলাম, মনের দিক থেকে তো কিশোর। হ্যাঁ, লাইফস্টাইলেও মানে ওখানে ডায়লগই আছে। বলরাম কাণ্ড বলে আমাদের একটা সিনেমা আসছে, সেটা হোলির দিন রিলিজ করছে এবং সেখানে আমার চরিত্রের নাম কিশোর সান্যাল। ওই তাকে একজন জিজ্ঞেস করে আর কি যে কিশোর কি নামে শুধু, আমি বলি না, লাইফস্টাইলে। সে হচ্ছে সেপারেটেড, কিন্তু সেপারেশনের পরে সে আরও বেশি রঙিন হয়েছে আর কি। প্রচুর রংচঙে জামা কাপড় পরে, প্রচুর সানগ্লাস পরে, সাজে গোজে। আলাদাভাবে একজন একা থাকা মানুষের যে আহাটা রয়েছে, সেটাকে এরকম বিভিন্ন কিছুর মোড়কে সে ঢেকে রাখে এবং আপাত দৃষ্টিতে তাকে খুব হাসি খুশি লাগে। সেটা পরে গিয়ে হয়তো বোঝা যায় তার মধ্যেও মন খারাপের একটা জায়গা আছে, কিন্তু সে তার স্বাধীনতা বলো, তার একা থাকাটা বলো, সেটা একরকমভাবে মেনে নিয়ে সেটাকে সেলিব্রেট করে। কিশোর হচ্ছে অঙ্কের টিচার এবং অত্যন্ত কাঁচাখোলা একজন মানুষ। সে তার একজন দুঃসম্পর্কের স্ত্রী রয়েছে। দুঃসম্পর্কের স্ত্রী মানে 12 বছর ধরে ওরা সেপারেটেড এবং মেয়ে মায়ের সাথেই থাকতো। এখন হঠাৎ করে দুজনে খবর পেয়েছে। কিশোর সব কিছুই ভুল বলে, মানে ও কোনো মানুষকে দুবার এক নামে ডাকে না প্রায়, কারণ নাম মনে রাখতে পারে না। এবং ইংরেজির ব্যাপারে ওর অঙ্ক ছাড়া সব কিছুর ব্যাপারেই একটা ভয়ঙ্কর বেদখল আছে। তা ও বলে ডেস্টিনি ওয়েডিং, ওর বউ ওকে বলে যে ডেস্টিনেশন, বলে হ্যাঁ ওইটাই বললাম। তা ওই ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে নৈনিতালে। তা ও স্ত্রীর কোনো কথাই, মানে সেটা নিকট সম্পর্কের দুঃসম্পর্কের যখন যেটাই ছিল সময়ের ফেরে, কখনোই বউয়ের কথা ফেলতে পারে না। তাই বউয়ের কথা মতো মেয়ের বিয়ে ভাঙতে যাচ্ছে। ফেলতে না পেরেও কি করে দুঃসম্পর্কে হয়ে গেল? হয়তো খুব বেশি ফেলতে হয়নি বলেই সব কথা হয়তো সবসময়ও মেনে নিতে চায়নি। কিশোরের ক্যারেক্টারটা যখন মানুষ দেখবে তখন বুঝবে এত কাঁচা কোলা একটা মানুষকে কোনো বউয়েরই সহ্য করা খুব শক্ত আর কি অনেকদিন ধরে। হ্যাঁ, এবং তারপরে ওই একটা ঘরে থাকতে থাকতে আবার একটা সময় দেখা যায় যে খুবই খেতে ভালোবাসে, সেটাও বউয়ের কাছ থেকে লুকোয়। মানে আমার এখন যা চেহারা দেখছেন বেশ, মানে 70-এর মুখে ছাই দিয়ে বেশ, তখন আরো 7.5 কেজি বেশি ছিল এই ছবিটার সময়। করতে হয়েছে বললে একটু বেশি মনে হবে, মানে বাকি অভিনয়টা হয়তো খুবই সিনসিয়ারলি করি, কিন্তু চরিত্রের প্রয়োজনে অত আমি মোটা হয়ে যাচ্ছি এরকম নয়। মানে 7.5 কেজি বাড়ার পরে আমি বুঝতে পেরেছি বাড়াবাড়িটা একটা চরম জায়গায় যাচ্ছে। এখন একটু কমানোর চেষ্টায় রয়েছি, খানিকটা সাকসেসফুল হয়েছি। তো ওই সময় মানে আমি হিউজ। তুমি ছবিটা, তোমাদের তো এন্তার ছবির এইসব করতে হয়, গিয়ে দেখার তো কোনোটাই স্কোপ পাও না। অবশ্যই পাবো, যদি দেখো এই জায়গাটা দেখবে চোখে জল চলে আসবে। আমি বলছি না কোনো শিল্পে চোখে জল আসাই চরম সাফল্যের লক্ষণ, কিন্তু আমি বলছি এই ছবির মানে যার জন্য তোমার এটাকে সিটকম মনে হবে, সিচুয়েশনাল কমেডি, কিশোরের বাড়াবাড়ি মানে ভাড়ামি সবকিছু সত্ত্বেও এই প্রত্যেকটা লোককে তোমার মনে হবে তুমি খানিকটা নিজের মধ্যে, খানিকটা আত্মীয়স্বজনের মধ্যে, খানিকটা পাড়ার মধ্যে। এই ফ্র্যাগমেন্টস তুমি চারপাশ থেকে বুঝতে পারবে, আহরণ করে এই দুটো মানুষকে বানানো হয়েছে। চার্লি চ্যাপলিন বলেছিলেন না, তুমি যে কোনো ঘটনাকে ক্লোজ আপে দেখলে সেটা দুঃখের, যদি লং শটে দেখো তাহলে সেটাই মজা, সেটাই কমেডি। তা এখানটা লং শটে দেখানো হয়েছে, কিন্তু ঘটনাটা আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে পড়তে পড়তে প্রচুর সিরিয়াস নোটস রয়েছে আজকে সমাজ সম্বন্ধে, নিজেদের সম্বন্ধে, খানিকটা আয়নার সামনে দাঁড়ানোর মতো। হয়তো খুব ফিল গুড ছবি, মজার ছবি, কিন্তু নির্বোধ ছবি নয়। প্রত্যেকটা মানুষকে পৃথিবীটা অন্যভাবে দেখতে হচ্ছে, দায়িত্বশীল, অনুভূতি সম্পন্ন হতে হচ্ছে। এবং যখন এর আগে একটা বাড়িতে অনেক দাদা, কাকা, মামা, জ্যাঠা, এসবের মধ্যে অনেক ছেলেমেয়েরা গড়ে উঠতো, একরকমভাবে বেড়ে উঠতো, তার ভালো খারাপ দুটোই ছিল। কিন্তু আজকের জেনারেশন যখন বেড়ে উঠছে, তারও ভালো খারাপ আছে। তারাও যখন বড় হবে নস্টালজিয়ায় ফিরেই দেখবে, তারাও ছোটবেলা নিয়ে মিস করবে। এবং লিখে দিতে পারি যে যতই তারা ভাবুক উদার থাকার চেষ্টা করবে, আমরাও ভেবেছি,
উদার থাকার চেষ্টা করুক, তাদেরও জেনারেশন গ্যাপ হবেই, তাদেরও পরবর্তী প্রজন্মের সাথে কোনো না কোনো ক্ল্যাশ হবে। এই চরিত্রটাই, কিশোর চরিত্রটা এতটা কালারফুল, যেরকম তুমি এক্সপ্লেন করলে, তুমি নাকি এটা রুকস্যাক নিয়ে ঘুরতে, আর তার মধ্যে নাকি প্রচুর কালারফুল কিছু জিনিস থাকতো, কি থাকতো? 5-6টা সানগ্লাস, সবকটা তোমার? 2 জোড়া জুতো। তার একটা কারণ আছে, তার কারণ আমাকে ফার্স্টে বলা হলো একটা পাস্ট আছে, তা আমি ড্রয়িং করে পাঠালাম যে পাস্টের জন্য আমার এই উইক টুইক হলে ভালো হয়, কারণ একটা বড় গ্যাপ। আমি নিজে আমার ছবি দেখলাম যে 12-14 বছর কি 16 বছর আগে আমার কতটা পরিবর্তন হয়েছে। কারণ ফিজিক্যালি তো আমি একটা দৃশ্যের জন্য আমাদের শিডিউল সেটা পারমিট করে না যে আমি 10 কেজি ওজন আজকে কমে গেল, কালকে বেড়ে গেল, এরকম করা যায়। তারও বিভিন্ন রকম থাকে, কিন্তু আমাদের খরচা পারমিট করবে না। আমাদের খরচা কি পারমিট করে? একটু মেকআপ পারমিট করে, একটা উইক পারমিট করে। এবার আমাদের প্রচুর মাপ ঠাপ নেওয়া হলো, লুক সেট হলো, তারপর প্রথমে কুৎসিত উই বানায় দেখানো হলো। আমি সেই উইকটা পরে আমি বললাম, না ক্লোজে কিছু নিস না, এমনিতেই তো মানে যা দাঁড়াচ্ছে তাতে তো এমনিতেই আমার গোদা হাতির মতো লাগছে, তারপরে মাথায় মনে হচ্ছে এটা ঘুটে দিয়েছিস, এত খারাপ একটা উইক। হ্যাঁ, কিন্তু তারা বলছে, আমায় কনভিন্স করার চেষ্টা করে, না ভাল লাগছে এসব বলে আমাকে বিভিন্ন মহল থেকে সবাই, বন্ধু বান্ধবী, প্রডিউসার, ডিরেক্টর সবাই মিলে, তাই বুঝতে পারলাম যে এদের আমি ইয়ে করতে পারবো এবং পারবো না। এবং ফিল্ম, ওটিটি, টেলিভিশন, এগুলো হচ্ছে না ডিরেক্টার্স মিডিয়া। প্রথম দর্শক হচ্ছে ওই লোকটা, সে যদি অ্যাপ্রুভ না করে, সে তোমায় হ্যাঁ না বললে ওটা তোমার দর্শকের কাছে পৌঁছবে, থিয়েটারে পৌঁছবে। থিয়েটারে ডিরেক্টর কি বললো ওটা হচ্ছে উইংসের ধার অবধি, তারপর যতক্ষণ না পর্দা পড়ছে আমি একা রাজা, তারপরে সে আমাকে বলতে পারে যে এটা কেন করলে বা করলে না, আমি বলবো যে পরের দিন করলাম না। কিন্তু তা নয়, কাজে আমায় করতেই হবে সেটা। কাজে আমি দেখলাম আমি এদের এই জেদের সাথে তো পাল্লা দিয়ে পারবো না। যেই উইগ আমি চেয়েছি ওই 2খানা সিনের জন্য এরা এর থেকে ভালো উইগ 5 বছরের পুরনো কোনো একটা আমারই বাতিল করা উইগ নিয়ে এসছে, এই দেখো এটা বলে সেটা বার করেছে। কাজেই আমি আমার এই ক্যারেক্টারটা মনে হচ্ছিল প্রচুর সানগ্লাস পরা উচিত, প্রচুর জুতো জামা পরা উচিত। এগুলো যখন আমি চাইবো, ওখানে আমি কারো কাছ থেকে কিচ্ছু পাবো না, নিজের মাপের পাবো না, অমুক তমুক এইসব হবে। কাজেই আমি যে কটা জিনিস পারি এই কটা আমার উপর দিয়ে একদম নিয়ে গিয়ে ওটা আমি আমার পিঠে নিয়ে ঘুরতাম। হ্যাঁ, যে আমি এটা অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে ক্যারেক্টারের জন্য এটা দরকার। কাজে এটা আমি কোথাও করি না, কিন্তু এই চরিত্রটা একটু বেশি প্রেমে পড়ে গেছিলাম, সেই জন্য মনে হয়েছিল যে ওটুকু। আচ্ছা, এই যে সকলেই একটা হাহুতাশ করে যে বাংলায় এরকম সিট কমেডি বলো বা যাই বলো, রমকম বলো, বাংলায় আর হয় কোথায়? বাংলায় এরকম হয় না। বলরাম কাণ্ড মানুষের সেই হাহুতাশের জায়গাটা কাটাতে পারবে? অনেকেই বলেছে কাতুকুতু দিয়ে হাসানোর মতো অভিযোগ তো অনেক ছবিতেই আসে। স্ক্রিপ্টে যখন ফাঁক থাকে না, কিন্তু বলে দেওয়া হয় দৃশ্যটা হাসির, হ্যাঁ, অসহায়ভাবে তখন অ্যাক্টরকে বাড়তি এনার্জি পাম্প করতে হয়। কারণ কোথাও স্কিমেটিক্যালি চাওয়া হচ্ছে দৃশ্যটা হাসির হয়ে উঠুক, কিন্তু দৃশ্যতে হাসির মেটেরিয়াল নেই। তখন তাকে মুখভঙ্গি, ওই সার্কাসের জোকার, সে আছড়ে পড়া এবং তার ভ্যাংচানো, এটাই তখন হাসির উপকরণ। গোদাভাবে বললাম, কিন্তু বিভিন্নভাবে সেটা কিন্তু আজ নয়, সেই মানে পুরাকাল থেকে বিভিন্ন কমেডিয়ানের, তখনকারও স্বর্ণযুগের বিভিন্ন কমেডিয়ানের কথাও শুনেছি, তাদেরও অসহায়ভাবে এমন অনেক ছবিতে কাজ করতে হতো, এখানটা একটু কিছু করে দিন, জমিয়ে দিন, হাসিয়ে দিন, এই অভিযোগ শুনতে হতো, এবং তারা সেটাকে গালি দিয়ে তারা আত্মজীবনীতে লিখে গেছে। এখানটায় কোথাও ফোর্স করতে হয়। যেই বৃত্তের সিনেমা, সেটা তোমার একদম নিজস্ব বৃত্ত। হ্যাঁ, পছন্দের। মানে এখানে যে তুমি এক্সেল করবে, নিজেকে যে ভেঙে চুরে একটা অন্যরকম কিছু করবে, সেটা আমাদের সকলেরই জানা। আরো একটা বিষয় এর সঙ্গে আমার খুব জানতে ইচ্ছা করছে, রজতাভ দত্ত প্রচুর ছবি করেছে, এবং এই যে এটা তোমার বৃত্ত আমি বলছি, এই বৃত্তের বাইরে গিয়েও বিভিন্ন ছবি করেছে। রজতাভ দত্ত কি বেছে বেছে ছবি করে, নাকি এমন অনেক ছবিতেই আমরা তাকে দেখতে পেয়েছি যেগুলোতে সত্যি রজতাভ দত্ত না থাকলেও হয়ে যেত ছবিটা? হ্যাঁ, এটা আমি খুব মানে লজ্জিতভাবেই স্বীকার করছি যে যারা আমার অভিনয় সত্যি পছন্দ করেন, যদি 2জন মানুষও থাকেন, আমার নাম নিয়ে বা আমার ছবি দেখে যদি তারা যে কোনো ছবিতে ঢোকেন, কিছু কিছু জায়গায় তারা হতাশ হতে পারে। কারণ আমি হিন্দি ছবি করবো না বলে ঠিক করেছি। এবার রিজিওনাল ছবি আমাদের কাছে সবসময় এত প্রচুর পরিমাণে ভালো ছবি আসে না যে আমি 7খানা ছবির থেকে আমার সময়ে, কো অ্যাক্টরদের সময়, লোকেশন পাওয়া যাওয়া,
যখন ডিরেক্টর প্রডিউসার জোগাড় করতে পারলেন, যখন বৃষ্টি পড়বে না, যখন ওই সময় পলাশ ফুটবে, যখন ওই সময় শীতকালে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করবে, এই সব কিছুর সাথে মেলবন্ধন হয়ে একটা ছবি আমি করতে পারবো এবং আমার পছন্দ মতোই এইটার 15 দিন পরে আমি এই ছবিটার থেকে ডিটক্স করার জন্য 7 দিন এইরকম ভাবে আমি ডিজাইন করার জায়গায় থাকবো। কাজেই অনেক সময় আমি চেষ্টা করি যে একেবারে খারাপ হয়তো অনেক সময় জাজ করতে পারি না, করতে গিয়ে দেখলাম বাবা এটা কেন করতে এসে, কিন্তু তখন অলরেডি আমি মানে দাদন ফাদন খেয়ে ফেলেছি আর কি, কাজে সেখান থেকে আমার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু খুব খারাপ না হলে আমি মনে করি অন্তত যাতে দর্শক দেখে মনে করে আমার কাজটা আমি সিনসিয়ারলি করেছিলাম। এই জায়গায়, এই স্ক্রিপ্টে, এই ছবিতে এর থেকে খুব বেশি ভালো হয়তো আর করার জায়গা ছিল না। এটা আমি বলছি না যে এটাই মানে একমাত্র ভঙ্গি হওয়া উচিত, বা আমি বলছি খালি আর কি। আমি একবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, একটা ছবি খুব খারাপ ছবি আমরা দুজনে করছি, এবার আমি ডিরেক্টরের সাথে নানা রকম লম্ফজম্প করে তর্কাতর্কি করছি, আর সৌমিত্র মুচকি দেখছি ঘরে বসে হাসছে। বেরিয়ে যে আমি শুনতে বলছি কিছু বলছো না তুমি, কি খারাপ ছবি, আমি বলছি এই ডায়লগ কি করে বলা যায় আর তুমি কিচ্ছু করছো না। সৌমিত্র বললো দেখ আমি যাদের সাথে কাজ করেছি ওই 5-7 জনের কাছ থেকে বেরোনোর পরে আমি যে স্ক্রিপ্ট নিয়ে করতে যাই সেটা সম্বন্ধেই আমার একদম মানে মনে হতো এটা কি কাজ করা যায়। তারপর আমি ভাবলাম যে আমি তো একজন পেশাদার, তাহলে আমার ভঙ্গিটা কি হওয়া উচিত। এইটাই হচ্ছে আমার ওয়ার্কশপ, যেখানটায় আমি এই জায়গাটার মধ্যে থেকে এই গিভেন সার্কামস্টান্সেসে যতটা ভালো করা যায় আমার দিক থেকে আমি কোনো খামতি রাখবো। আমি একদম এই আড্ডার শেষে একটা জিনিসই জানতে চাই যে এই বলরাম কাণ্ড, এটা দেখে কি মানুষের এরকম মনে হওয়ার কোনো অবকাশ থাকবে? আমি যদি এই ছবিতে অভিনয়ও না করতাম, আমি প্রচুর ছবি হলে গিয়ে দেখি, হ্যাঁ, এবং হলে গিয়ে দেখি, ফোন করে করে সবাইকে বলি, তাদের পরিচিত অপরিচিত মানে তাদের টেকনিক্যাল লোকজন রয়েছে, অ্যাক্টাররা রয়েছে, তাদের ফোন করে বলি কেমন লাগলো। হ্যাঁ, তুমি খবর নিলে জানতে পারবে। অনেকে আমার ফোন পায়, কারণ আমার মনে হয় জীবিকার জন্য করছি, কিন্তু আলটিমেটলি আমরা ওটুকু জানতে চাই। হ্যাঁ, আমি যদি এই ছবিটা অভিনয় না করতাম তাহলেও দেখতে চাইতাম এই ছবিটা দর্শক হিসেবে, আমি অন্যকে বলতাম এটা দেখ। কাজেই যদি আমি একজন বাংলা ছবির যদি তুমি মনে করো আমি কোয়ালিটি দর্শক, সেই হিসেবে আমি ছবিটাকে এই নাম্বার দিতে পারি যে এই ছবিটা কাউকে দেখতে রেফার করা যায়। আর একদম নতুন একজন পরিচালক বা হয় না একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর যে হ্যাঁ মনে হয় যে একটু যারা পরিচিত তাদের সঙ্গে কাজ করি, সপ্তাহ বসুর সঙ্গে কাজ করে, সেটার ওর অভিজ্ঞতা। জীবনের প্রথম ছবি আমার সাথে, কাজেই একদম প্রথম আমার সাথে নয় ওর কাজ। আর এর মধ্যে 7টা ছবি করে ফেলেছে, নিজের মতো করে বেড়ে উঠেছে, গ্রো করেছে। এবং প্রথম ছবিতে আমি তখন দেখেছিলাম ও অনেকটা জানে এবং সেটা দেখিয়ে দেওয়ার একটা দাপট রয়েছে। এখন তো মেলো করে গেছে, থিতিয়ে গেছে, অনেকটা গ্রিপে এসছে, খুব মজার ছেলে, টেনশন করে না এবং খুব মিষ্টি ছেলে, ভালো ছেলে। আর আমার নতুনদের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে, মানে দুটোই দেখা দরকার। যখন কেউ ওর জেনারেশনের আমাকে বেছে নেয় অভিনেতা হিসেবে, তখন আমার মনে হয় যে মানে এটাও সৌম্যমিত্রের একটা লেখায় রয়েছে, একটা যুগ পেরিয়ে গিয়ে যে অভিনেতা কাজ করে সেই তার মানে যুগোত্তীর্ণ হল 12 বছর। তা আমার তো 35 বছর হয়ে গেছে, যদি তারপরেও ওর কাছে আমার চাহিদা থাকে যে একটা চরিত্র ওর মনে হয় যে আমি ও যেটা ভাবছে সেটার মতো কিংবা তার থেকে, আমার সবসময় ওটা মনে হয় যে আমাকে যখন বাছা হচ্ছে 5 চাইলে আমার অন্তত 7 দেওয়ার দায়িত্ব, যাতে মনে হতে পারে যে হয়তো যে কেউ আমার থেকে চরিত্রটা ভালো করতো, কিন্তু ওই 2.5 ঘন্টার জন্য দর্শক এবং যতদিন শুটিং হচ্ছে ততদিনের জন্য ডিরেক্টর এবং প্রডিউসারকে এটা বোঝানো আমার দায়িত্ব, এটা আমার থেকে ভালো কেউ করতে পারে। এই ইলিউশনটা তৈরি করা হচ্ছে আমার কাজ। আমাদের আড্ডা এখানেই শেষ করতে হবে। আসলে বলরাম কাণ্ড নিয়ে আড্ডা এখন অনেক অনেক বাকি রয়েছে। যখন আমরা পর্দায় ছবিটা দেখে ফেলবো তারপরেও বোধহয় আড্ডার আরো খানিকটা জায়গা, আরো পরিসর বাড়বে। আমরা বরং সেই দিনটার জন্য ওয়েট করি। 14 মার্চ দর্শকরা হলে গিয়ে দেখবে তো, একবার অ্যাপিল করো প্লিজ কিশোরের তরফ থেকে। হ্যাঁ, কিশোরের তরফ থেকে কিশোরের মতো করে এই হোলিতে দেখতে হবে, কারণ এটা হচ্ছে উৎসবের ছবি, আনন্দের ছবি, দোলে হৃদয় দোলে। আর এই বসন্তকে সেলিব্রেট করুন অত্যন্ত ফিল গুড আর মজার একটা ছবি দিয়ে। কোনো জীবনের অঙ্ক মেলে না, কাজে এই ছবিটা দিয়ে সেটা মেলাবার চেষ্টা করবেন না, খালি রামধনুতে রাঙিয়ে তুলুন, আবিরে রাঙিয়ে তুলুন, চারদিকের পলাশে লাগিয়ে। Thank you so much, Ronida. Thank you so much. Thank you.